কি খবর বাংলা শুরু করছি ঠিক সেই মুহূর্তে এক যুগান্তকারী অঙ্গদান চলছে কলকাতা শহরের একাধিক হাসপাতালে। একজনের জীবন দিয়ে চারজনের নতুন জীবন। কলকাতায় এই মুহূর্তে সাক্ষী সেই বিরল অঙ্গদানের। ব্রেন ডেথ হয়েছে শোভনা সরকারের এবং সঙ্গে সঙ্গে অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবার। শোভনা সরকারের দুই কিডনি পাচ্ছেন দুজন, দুটি চোখও পাচ্ছেন দুজন এবং এই মুহূর্তে বেলভিউ হাসপাতালে চলছে অপারেশন সেই অস্ত্রোপচারে। শোভনা সরকারের একটি কিডনি আরেকজনের দেহে প্রতিস্থাপন করা হচ্ছে, অন্য একটি কিডনি সেটিকে নিয়ে আসা হচ্ছে এবং সেটিকে এসএসকেএম একটি রাসায়নিকের মধ্যে সেটিকে প্রিজার্ভ করা হবে। অন্যদিকে তার দুটি চোখ প্রতিস্থাপিত হচ্ছে, আরো দুজন তারা আলো পাচ্ছেন তাদের চোখে। এর মধ্যেও একটি দুর্ভাগ্যজনক যে গ্রিন করিডোর চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে যাতে তার হৃৎপিণ্ড সেটি প্রতিস্থাপন করা সম্ভব হয়, কারণ যে সময়টুকুর মধ্যে এই হৃৎপিণ্ড সেটা সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া প্রয়োজন সেই সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত। কিন্তু আনফর্চুনেটলি সেই গ্রিন করিডোর দিতে পারলো না কলকাতা পুলিশ। যানজট বিভ্রাটে শোভনা সরকারের এই অঙ্গদান প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হলো, যে কারণে হৃৎপিণ্ড সেটা পৌঁছে দেওয়া গেল না, আরেকটা জীবন বাঁচানো গেল না। কিন্তু এই মুহূর্তে অন্তত 4টে জীবন ছুঁয়ে যাচ্ছে একই সঙ্গে শোভনা সরকারের এই অঙ্গদান। সরাসরি আমরা এখন চলে যাব বেলভিউ নার্সিং হোম চত্বরে। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন সন্দীপ সরকার। সন্দীপ, এক বিরল যুগান্তকারী অঙ্গদান এই মুহূর্তে কলকাতা শহর প্রত্যক্ষ করছে, যদি আমাদের জানাও প্লিজ। একেবারে বলা যেতে পারে অতি বিরল ঘটনা বললে খুব কম বলা হয়। কলকাতায় এসএসকেএম হাসপাতালে এর আগে এরকম ব্রেন ডেথের রোগী তার অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু এরকমভাবে একজন রোগীর অঙ্গ চারজনের শরীরে প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা শহরের বুকে, এ কিন্তু নজিরবিহীন বললেও কম বলা হয়। এই ঘটনাটি ঘটে শোভনা সরকারের সঙ্গে। তার পরিবারের সদস্যরা যখন বুঝতে পারেন যে শোভনা দেবীকে আর বাঁচানো যাবে না, তিনি পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 23 তারিখে তার ব্রেন ডেথ হয়। এরপরই প্রশাসনের সর্বোচ্চ স্তরে, স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিবারের সদস্যরা যোগাযোগ করেন এবং চেষ্টা করছিলেন যে কোনোভাবে যদি অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করা যায়, কেননা সেরকমটাই তার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত ব্যবস্থা হয় এবং শোভনা দেবীর অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া রায়, রামগড়ের বাসিন্দা, 30 বছর বয়সী কেয়া রায়। তার বাবা কেয়া দেবী অনেকদিন ধরেই কিন্তু কিডনির সমস্যায় ভুগছিলেন। তার একটি কিডনি খারাপ ছিল। কেয়া দেবীকে আজকে সকালেও তিনি জানতেন না যে তিনি কিডনি পাবেন। বাকিটা শুনে নেব কেয়া দেবীর বাবার মুখ থেকেই। কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে কি বলবেন? আজকে এটা মিরাকেল ঘটনা বলবো, গড গিফটেড বলবো। যে প্রশান্ত সরকার, যার মা প্রসেনজিৎ সরকারের মা, যে আমার মেয়েকে কিডনিটা দিচ্ছেন, ওনার সাথে আমার ঘুণাক্ষরে কোনোদিন আলাপও ছিল না বা দেখাও হয়নি। আজকে আমার মেয়ে মেডিকাতে ডায়ালিসিস করছিল সকালবেলা ডায়ালিসিস করে ও বেরোবার সময় হঠাৎ ডাক্তার প্রতিম সেনগুপ্ত বেলভিউর, উনি ফোন করে যে কেয়া তুই এখন বাবাকে নিয়ে বেলভিউতে চলে আয়, তারপর এখানে এলে সমস্ত কথা হবে। যাই হোক, আমরা বেলভিউতে এলাম। আসার পরে আমার মেয়ের সব ব্লাড টাড আবার ওনারা নিয়ে সব টেস্ট করলো। এর মধ্যে ডাক্তার প্রতিম সেনগুপ্ত একবার এলেন, বললেন দেখো ওর ক্রস ম্যাচিংটা না হলে তো আমরা কিছু করতে পারবো না, ক্রস ম্যাচিংটার জন্য পাঠিয়েছি, ক্রস ম্যাচিংটা যদি হয়ে যায় ঠাকুরকে ডাকুন, এবার হয়তো আমি ওটি করতে পারবো। ক্রস ম্যাচিংটা মেলার পরে ডাক্তারবাবু প্রতিম সেনগুপ্ত নিয়ে গেলেন। তবে এই যে প্রসেনজিৎ সরকারের মা ভদ্রমহিলা শোভনা সরকার আমার মেয়ের জীবনটাকে বাঁচিয়েছে। তা আমি প্রসেনজিৎকে বললাম যে আপনার মা আমার মেয়ের মধ্যে বেঁচে থাকবে, এটাই সাক্ষাৎ ভগবান। হয়তো আমরা কেউ দর্শন করতে পারি না, ইনি আমার সাক্ষাৎ ভগবানের মতনই আজকে দর্শন দিয়েছেন। তো জনগণের কাছে একটা অনুরোধ, আমরা এভাবে নিজেদের শরীরগুলো নষ্ট না করে যদি কোনো লোকের কাজে লাগাতে পারি, সে চেষ্টা করার জন্য সবার কাছে আমার এই অনুরোধ রইল। ধন্যবাদ। একেবারেই মৌপিয়া, এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে একজন রোগী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
দিয়ে আরো চারটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। এক কথায় নজিরবিহীন এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আরো একটি অস্ত্রোপচারের তোড়জোড় চলছে, আরো একটি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। সেখানেও কিন্তু আরো একজন রোগিণীকে তৈরি রাখা হয়েছে, তার শরীরে প্রতিস্থাপিত হবে আরেকটি কিডনি। সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকেরা তারাও অপেক্ষা করছেন বেলভিউতে। এখান থেকে কিডনি রওনা হয়ে গেছে এবং সেই কিডনি দিয়ে আরেকটি অস্ত্রোপচার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। অন্যদিকে রেটিনা দুটি সংরক্ষিত থাকবে প্রিয়ম্বদা বিড়লা হাসপাতালে। আমার সঙ্গে রয়েছেন কেয়া দেবীর পরিবারের আরো অনেক সদস্য। এই উদ্যোগটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা? মিরাকেল ছাড়া আমি আর কিছু বলবো না, শুধু সবার কাছে এই আবেদন জানাবো যে প্রত্যেকটা মানুষ যেন এই ব্যাপারে একটু সচেতন হন এবং এইভাবে যেন আমরা অন্যের প্রাণ আমরা বাঁচাতে পারি। আজকে সকাল পর্যন্ত এটা ভেবেছিলেন? না, আমরা আজকে সকাল পর্যন্ত ঘুণা করেও ভাবতে পারিনি যে জিনিস হবে। ও আমার ছোটবেলার বন্ধু, আমাকে 3টে সাড়ে 3টের সময় ফোন করে যে এক্ষুনি বেলভিউতে চলে কিডনি ট্রান্সপ্লান্ট হবে। আমাদের সঙ্গে মৌপিয়া এই মুহূর্তে রয়েছেন যার মায়ের কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, শুভানা সরকার তার ছেলে। একটু আমাদের বলুন কিভাবে সম্ভব করলেন আপনারা, কোন জায়গা থেকে এই ভাবনাটা এলো এবং কিভাবে সবটা হলো? একটু আপনারাই আজকে প্রধান মুখ। দেখুন, মানসিকভাবে যে জায়গাটা সেটা আমাদের মাই তৈরি করে দিয়েছিলেন। মা চাইতেন যে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় কোনো মানব জীবনের যদি কাজে লাগে, এবং মা খুব মাতৃময়ী ছিলেন, সবাইকে মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। দ্বিতীয় ক্ষেত্রে আমার বাবা, তার 84 বছর বয়স, তিনি অর্থোডক্স না হয়েও তিনি এই ব্যাপারে কনসেন্ট দিয়েছেন এবং আমরা এবং আমার পরিবারের অন্য সদস্যরা, কাজিনসরা, তারা সব জায়গাতেই করেছেন, মানে কনসেন্ট দিয়েছেন এবং আমরা পেতে পেরেছি। সবার মিলিত প্রচেষ্টা, মিডিয়া, ব্যুরোক্র্যাটস এবং সবাই, গভর্নমেন্ট অফিসিয়ালস, এই সবাইকেই কিন্তু আমরা পেয়েছি এবং কাছের থেকে সাপোর্টটা আমরা পেয়েছি। আপনার মার ব্রেন ডেথ কবে হয়? মার ব্রেন ডেথ অফিসিয়ালি আজকে ডিক্লেয়ার করে, কিন্তু আনঅফিসিয়ালি আমাকে 23rd জানিয়ে দেওয়া হয় যে মা হয়তো আর থাকবেন না, উনি ভেজিটেটিভ কন্ডিশনসে চলে গেছেন। তো আমি ডক্টরদের কাছে অ্যাপিল করি, পিয়ারলেসের ডক্টরদের কাছে, যে অন্তত তাকে আমায় কিছুটা দিন সময় দেওয়া হোক, যাতে আমি এটা মার লাস্ট উইশটাকে ফুলফিল করতে পারি। আপনারা যতটা যেটা পারুন চেষ্টা করুন যাতে অর্গানগুলো নিউট্রিশন লেভেল ঠিক থাকে, সেখানে যাতে কোনো রকম কোনো ইনফেকশনস না হয়। আর এইভাবেই তারা বাঁচিয়ে রেখেছিলেন এবং আজকে সবার মিলিত প্রচেষ্টায় আমার মা কারোর মধ্যে পুনর্জীবন পেলেন। কি আমরা জানি যে একটি কিডনি দান করা হচ্ছে রামগড়ের একটি পরিবারকে, আর একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে এসএসকেএম হাসপাতালে, অস্ত্রোপচার চলছে, 2টি রেটিনা সংরক্ষিত হবে। আরো তো অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগানো যেত, সেটা হলো না, দুঃখ হয়। সেটা দুঃখ হয়, কারণ আমি কনসার্ন দিয়েছিলাম টোটাল ইনার পার্ট অফ দি অর্গানস যদি দেওয়া যেত, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের পরিকাঠামো ব্যবস্থার কিছু জায়গায় অভাব আছে। সেই অভাবগুলো হয়তো আমাদের দক্ষিণ ভারতের কিছু রাজ্যগুলো সেই জায়গাগুলো ওভারকাম করেছে। তো যাই হোক, সচেষ্ট হলেও হয়তো নেই, হয়তো হয়নি, দুঃখ একটা থাকেই। কিন্তু তারপরেও চাইবো যে আজকে যেটা যে ওয়ারফুড বেসিসে সবাই সাপোর্ট দিয়েছে, হয়তো আগামী দিনে শুনবো যে হয়তো কোনো মানুষের তার সব অঙ্গগুলোই ওয়েস্ট বেঙ্গল হারভেস্ট করতে পেরেছে এবং সেটা রাইটলি কাউকে না কাউকে রিপ্লেস করেছে এবং তারা লাইভলি আছে। গ্রিন করিডোর আমরা দেখেছি যে মুম্বাইতে হয়েছে, দিল্লিতে হয়েছে, একটা গ্রিন জোন কলকাতা পুলিশের তরফ থেকে করে দেওয়া হয় যাতে একদম অল্প সময়ের মধ্যে রোগীকে পৌঁছে দেওয়া যায় আরেক জায়গায়। এটা সচরাচর যারা বিপদে থাকেন, দুর্ঘটনায় জখমদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু আজকে আপনারা গ্রিন জোন করার কথা বলেছিলেন, সেটা হলো না কেন? দেখুন, এটা আমায় ডক্টর এনশিওর করেছিলেন, ডক্টর প্রতিম সেনগুপ্ত, যে বলেছিলেন যে পুলিশের কোনো কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে এবং সেক্ষেত্রে তারা গ্রিন করিডোর করবেন। কিন্তু পিয়ারলেস থেকে 11 কিলোমিটার আসতে আমার সময় লেগেছে 45 মিনিট। এবং আপনারাও জানেন যে এই ক্রাইসিসের মধ্যে মানে অর্গানের লাইফটাকে মেনটেন করা খুব ক্রুশিয়াল হয়ে পড়ে। তো সেই জায়গাতে গ্রিন করিডোর হলে সত্যিই ভালো হতো, যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে পৌঁছে দেওয়া যেত। কিন্তু 45 মিনিট মাইট বি এটা আরও ফ্যাটাল হতে পারতো। মা যদি না থাকতেন তাহলে হয়তো ওনাদের পক্ষে এই প্রতিস্থাপন করাটা বা এই যে আমরা যে এফোর্টটা নিয়েছিলাম সেই এফোর্টটা হয়তো ফুলফিল হতো না। সুতরাং আমি গভর্নমেন্টের কাছে এটাও প্লেজ করি যাতে একটা সিঙ্গেল উইন্ডো কিছু হয়, যেখানে মানুষ জানতে পারে কোথায় পাওয়া যাবে, কাকে দেওয়া যাবে, বা কোথায় গেলে আমি এই জায়গাটা আমার উইশটা ফুলফিল হবে, অথবা কোনো মানুষ যেখানে গেলে জানতে পারবে যে আমি কোথা থেকে পেতে পারি। আর দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে গ্রিন করিডোরটা, এর সঙ্গেই একটা পোলিং ব্যাপার। সুতরাং এই গ্রিন করিডোরটাও নিশ্চয়ই গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে একটা জায়গা
ফ্রেমওয়ার্ক করবে। থ্যাংক ইউ। অপারেশন সন্ধ্যে 6টার থেকে চলছে, কি ডাক্তারবাবুরা কি বলছেন, কতক্ষণ সময় লাগবে? ডাক্তারবাবু অপারেশন হয়ে গেছে, মাকে আইটিইউতে শিফট করিয়ে দেওয়া হয়েছে, ভেন্টিলেটর উইথড্র করবার জায়গায় এখন আমার কাছে বলেছেন। তো এই আর কি, এখন আমরা প্রিপারেশন নিচ্ছি তার যে ক্রিমেশন করার জন্য। মায়ের এটাই কি ইচ্ছা ছিল? মায়ের এটাই ইচ্ছা ছিল যে মানুষের জীবনের জন্য যদি কিছু করা যায়, এবং মা চিরকালই করে এসছেন, আমরা দেখেছি। সুতরাং সেটাকেই আমরা এগিয়ে নিয়ে গেলাম আর কি, মানে চেষ্টা করলাম তার উইশটাকে ফুলফিল করবার। মায়ের কি হয়েছিল, মানে মাকে কেন হাসপাতালে ভর্তি করতে হবে? দেখুন, বয়সজনিত একটা কারণ ছিল, একটু রেগুলার ইন্টারভ্যালেই অসুস্থ হচ্ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে 20 তারিখে মা অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়। আমি 20 তারিখেই হসপিটালাইজ করি 4:30-র সময়। তারপরে 6:30টায় কনভালশন শুরু হয়। পরের দিন 21 তারিখ 12:01 নাগাদ আমার হসপিটাল থেকে ফোন যায় যে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তারপরে 23 তারিখে ওনারা বলেন যে মা ভেজিটেটিভ কন্ডিশনসে বোধহয় চলে যাচ্ছেন, এবং সেইভাবেই যে প্রোটোকলগুলো আছে, ডেথ প্রোটোকল, সেগুলো নিয়ে তারা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন শুরু করেন। সন্দীপ, আমার একটু শোভনা সরকারের সিদ্ধান্তটা কি পুত্রের কাছে তারপরে? আমার জিজ্ঞাসা যে এই যে মহৎ ইচ্ছেটা তারা প্রকাশ করলেন, তার পরের যে ফেজটা সেটা কতটা সুগম ছিল, অর্থাৎ আমাদের ভিশনের দিক দিয়ে এবং ইনফ্রাস্ট্রাকচারের দিয়ে আমাদের এই শহর সেটা কতটা প্রস্তুত আছে? একেবারে মুপিয়া, এটা তো আপনাদের ভাবনা চিন্তা স্তরে আপনারা 23 তারিখ অনেকটা সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনার বৃদ্ধ বাবা তাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তারপর থেকে আজকের এই অস্ত্রোপচারের টেবিল পর্যন্ত কি এই জার্নিটা যদি একটু বলেন কিভাবে হলো? এবং জার্নিটা কিছুটা দুঃখের, কিছুটা সুখের। দুঃখটা এটাই যে মাকে হারাচ্ছি, বা মা চলে যাবেন, বা আমার ডেথ ফর্মে মানে আমায় কনসেন্ট দিতে হবে যে উইথড্র করার জন্যে তার সাপোর্ট সিস্টেমস। তো এটা একটা যেমন দুঃখের, এবং নিজের হাতে তুলে দিচ্ছি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটাও সততই দুঃখের। কিন্তু আবার এটাও দেখে ভালো লাগছে যে একটি মেয়ে যখন অস্ত্রোপচার টেবিলে যাচ্ছে, তখন একটি ছোট্ট মেয়ে, 30 বছর বয়স, অল্পই বা বয়স, তো সেই মার অর্গানটা পেয়ে যদি লাইভলি থাকে বা থাকতে সক্ষম হয়, এবং সে তার নিজের রেগুলার লাইফ এনজয় করতে পারে, তাহলে সেটা এর থেকে বড় আর আনন্দের কিছু নেই। মা মায়ের মধ্যেই বেঁচে থাকে। 23 তারিখের পর থেকে আপনারা কিভাবে আজকের জায়গায় এলেন, মানে কোন কোন মহলে যেতে হয়েছিল, কিভাবে বিষয়টা মানে ফাইনাল করা গেল? দেখুন, আজকের দিন আমরা ইনফরমেশন হাইওয়ের উপরে থাকি। আমরা কোনো না কোনো কি পার্সন কারণ না কারণ কোনো না কোনো কন্ট্যাক্টস দেন। সেই কন্ট্যাক্টস আমি প্রথমে পাই ডক্টর রাজেন পান্ডে, নেফ্রোলজির হেড। তিনি কিছুটা ইনিশিয়েট করে আমায় দেন, কিন্তু তিনিও হয়তো সচেষ্ট ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না, আমার তো অবুঝমন যে তিনিও ফাইন্ডিংসের মধ্যে আছেন। ফাইনালি আজকে 12টা অবধিও আমরা 11-11:30 অবধিও কোনো খবর পাই না। আলটিমেটলি 12টা নাগাদ আমি যোগাযোগ করি বিকাশ স্বাস্থ্য ভবনে। তখন ডক্টর অদিতি কিশোর সরকার, তিনি পুরো ব্যাপারটাই কোঅর্ডিনেট করেন, এবং তিনি যথেষ্ট মহানুভব ব্যক্তি, এবং তিনি এই জায়গাটায় দাঁড়িয়ে সব কিছু কোঅর্ডিনেট করেন। এবং আমি পরবর্তী ক্ষেত্রে আমরা পিএলএস থেকে ইনফর্মড হয় যে আজকে ওনারা আসছেন, যে স্ট্যাটুটারি বা মানে যে বডি আছে যারা এই কনফার্ম করতে পারে ব্রেন্ডের, তো তারা আসছেন, তারা করবেন। এবং সঙ্গে বেলভিউয়ের ডক্টর প্রতিম সেনগুপ্ত আমায় বলেন যে ওনার ব্লাড গ্রুপের পাওয়া গেছে, এখন এটাই। তারপরে আমরা শিফট করে নিয়ে আসি বেলভিউ, এবং বেলভিউ থেকে